আসসালামু আলাইকুম। আজকে ফেলানি দিবসে সীমান্তে নাগরিক হত্যা নিয়ে আমরা কথা বলতে এখানে বসেছি। প্রিয় ভাইরা, আমরা যে সময় ভারতের আগ্রাসন বিরুদ্ধে লড়াই করছি সেই সময় অনেকে খিচমাইরা বসে আছে, অর্থাৎ আমরা আন্দোলন সংগ্রাম করলেও অনেক সংগঠনই কথা বলছে না। তো আমার কথা হলো, আমরা যারা কথা বলছি আমাদের বিরুদ্ধে ভারত ষড়যন্ত্র করছে, তাহলে যারা কথা বলছে না তাদের বিরুদ্ধে ভারত ষড়যন্ত্র করছে না, অর্থাৎ তারা বেটার এনভায়রনমেন্ট পাচ্ছে ভারত তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র না করার কারণে। তাহলে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে আমরা শুধু একাই ক্ষতিগ্রস্ত হব, নাকি এমন উচিত ছিল যে আমরা সবাই মিলে এই সংকট মোকাবেলা করব? আপনাদের কাছে আমাদের জিজ্ঞাসা। সেই অনুধাবন থেকে আমরা বলছি যে এই বাংলাদেশে রাজনীতি করতে হলে এখন থেকে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে হবে সবাইকে। যারা ভারতের সাথে গোপন আঘাত করবে, গোপন বন্ধুত্ব করবে, আমরা তাদেরকে ক্ষমতায় আসতে দেব না। আমরা যেভাবে পারি তাদেরকে ল্যাং মারব। বাংলা ভাষায় আমরা বললাম, আমরা ল্যাং মারব, যেতে দেব না। যারা এখনো পর্যন্ত ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কোনো সভা সেমিনার করেনি তাদের দলীয় ব্যানারে, তাদেরকে আমরা সতর্ক করছি যে আপনারা ঈমান আনেন, আপনাদের ঈমান ঠিক করেন। পুরা বাংলাদেশ প্রস্তুত হচ্ছে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে। আপনারা কখনো দেখেছেন যে ভারত সীমান্তে পিলার বসাতে চাইলে বিজিবিকে বাধা দিয়েছে? এখন দিচ্ছে, ভারতকে সে সুযোগ দিচ্ছে না। গত কয়েকদিন আগে একটি নদী উদ্ধারের ক্ষেত্রে আমাদের বিজিবি খুব সাহসী ভূমিকা পালন করেছে। এটা কেন হচ্ছে? কারণ আমরা আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছি। এই সময়ে লুকায়ে লুকায়ে ভারতের সঙ্গে যোগাযোগ করবেন, এইটা আমরা মেনে নিতে পারি না। আমরা আজকে কথা বলছি সীমান্তে নাগরিক হত্যা বিষয়ে। ভারতের একজন প্রতিনিধি 2018 সালের দিকে এসে বলেছিল সীমান্তে অপরাধ কমান, সীমান্তে নাগরিক হত্যা নাকি বন্ধ হবে। প্রশ্ন হলো, সীমান্তে কেউ যদি অপরাধ করে সেই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড, হত্যা। হ্যাঁ, সীমান্তে কেউ যদি জিরা কিনতে যায়, মশলা কিনতে যায়, পেঁয়াজ কিনতে যায় অথবা গরু কিনতে যায়, তাহলে এটা কি এদের শাস্তি হত্যা, মৃত্যুদণ্ড? তাহলে যে কিনতে যাচ্ছে সে যদি অপরাধী হয়, ওই একই জায়গায় তো ভারতীয়রা বিক্রি করতে আসে, তারা অপরাধ করে না? তাদেরকে কেউ মারে না? আমরা এই জায়গাগুলো স্পষ্ট করছি। আমরা আইডেন্টিফাই করেছি গত কয়েক বছরে তারা প্রায় 27 জনের মতো শিশু হত্যা করেছে। শিশু হত্যা। সীমান্তে একজন শিশু, সে নাকি ভারতীয় বিএসএফ কে আক্রমণ করতে গেছে এবং বিএসএফ নাকি আত্মরক্ষা করতে গিয়ে মানে এই শিশুদেরকে হত্যা করেছে। এই যে ফেলানি, একজন কিশোরী, সে কি অস্ত্র নিয়ে বিএসএফ এর উপর হামলা করতে গেছিল যে বিএসএফ আত্মরক্ষার জন্য গুলি করে তাকে হত্যা করেছে, ঘন্টার পর ঘন্টা ঝুলায় রেখেছে? আজকে ফেলানি কিন্তু আমাদের বাংলাদেশে যত নাগরিক হত্যা হয়েছে সকল নাগরিকের প্রতিনিধি। আমি কথা বলার অনুরোধ করছি আমাদের সোহাগ আফ্রিদি ভাইকে, সীমান্তে নাগরিক হত্যার বিষয়ে তিনি তার মতামত জানাবেন, প্রতিক্রিয়া জানাবেন। ভাই একটু জোরে বলবেন। ধন্যবাদ সবাইকে। সালাম, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে দীর্ঘ 17টি বছর আমরা এক ফ্যাসিজমের বেড়াজালে আক্রান্ত ছিলাম। আজকে 7 জানুয়ারি ফেলানি দিবস, ফেলানি হত্যা দিবস। তো সেখানে গত বছরও আমরা এই ফেলানি হত্যা দিবসে কোনো প্রোগ্রাম করতে পারি নাই, কিন্তু আজকে আমরা মুক্ত। আমরা প্রোগ্রাম করতে পারছি, ইনডোর আউটডোর সব জায়গাতেই আমরা কথা বলতে পারছি, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া। এখন বিষয় হচ্ছে, আপনারা দেখবেন যে এই 1 মাসের মধ্যেও 2 জন বাংলাদেশিকে ভারতীয় বিএসএফ নির্মমভাবে হত্যা করেছে। তো আমরা কি সেই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি যে আমাদের দেশের বিজিবি কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনো ভারতের আওতাধীন আছে না, ভারতের জুত চুরি তাবেদারি করছে না? এটা কিন্তু আমরা ক্লিয়ার হতে পারছি না। যদি এমনটাই হতো যে ভারতকে জিরো টলারেন্স দেখাচ্ছে আমাদের বিএসএফ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেনাবাহিনী, যদি এমনটা হতে পারতো, তাহলে হয়তো বিএসএফ কেন স্বয়ং মোদিও রক্তচক্ষু দেখাতে পারতো না বাংলাদেশের সীমান্তে, স্বয়ং মোদিও কথা বলতে পারতো না বাংলাদেশিদের ব্যাপারে। আজকে আপনারা দেখেন বাংলাদেশের অন্যতম একমাত্র
দামি একটি প্রোডাক্ট যেটা শেখ হাসিনা, উনি শেখ হাসিনাকে আমরা বাংলাদেশের থেকে বিতাড়িত করতে পেরেছি, তেমনি বিএসএফ কেও আমরা জায়গায় জায়গায় আমাদের বিশেষ টিম গঠিত করে বিএসএফ কে আমরা হটাতে পারবো ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আমাদের সোহাগ ভাইকে। আমাদের সীমান্তে নাগরিক হত্যা বিষয়ে একটি বিশেষ সেশন চলছে, আমাদের গণ অধিকার পরিষদের সহযোদ্ধারা এখানে বক্তব্য রাখছেন, মতামত রাখছেন। আমাদের সঙ্গে আছে জনজোটের দুজন সিনিয়র সহযোদ্ধা, আমাদের মিয়াজি ভাই এবং সুরাইয়া আপু। আমাদের সাথে আছে জনতার অধিকার পার্টির আমাদের তরিকুল ভাই, যিনি আপনার হলো আমাদের স্বৈরাচারের নিপীড়নের শিকার মারাত্মকভাবে। আমি কথা বলার অনুরোধ করব আমাদের সহযোদ্ধা ফয়সাল ভাইকে তার মূল্যবান মতামত রাখার জন্য। ধন্যবাদ তারেক ভাইকে। আজকে 7ই জানুয়ারি, ঠিক এই দিনে 2011 সালে ফেলানি নামক এক কিশোরীকে হত্যা করেছে বিএসএফ। ফেলানি কাজ করতে ইন্ডিয়ায়, দিল্লিতে গৃহস্থলীর কাজ করত। তার বিয়ের কথাবার্তা ঠিক, সে বাড়িতে চলে আসবে, তার বিয়ে হবে, বিয়ের দিন গুনছে। তার বাবাকে নিয়ে এসে দিল্লি থেকে রওনা দিয়ে যখন সে রওনা দিয়ে আসার পথে বাংলাদেশে ঢুকার ঠিক আগ মুহূর্তে কাঁটাতারের বেড়ায় যখন তারা দুজন আটকে যায়, তখন বিএসএফ কিশোরীকে গুলি করে, ফেলানিকে গুলি করে তার লাশ এই কাঁটাতারের উপরে ঝুলিয়ে রাখে। 5 ঘন্টা ঝুলেছিল তার লাশ। তার বাবা ওইখানে রক্তাক্তভাবে তার নিথর দেহ নিয়ে পড়েছিল, তার মা এই পাশে আকুতি মিনতি করেছিল। কোনো মানুষ, সুস্থ মানুষ এই দৃশ্য সহ্য করতে পারবে কিনা সেটা আমার জানা নেই। জানুয়ারি মাসের 7 তারিখ আসলেই আমাদের মনের ভিতরে নাড়া দেয় যে একটা কত নির্মম হলে একটা কিশোরীকে কাঁটাতারে ঝুলিয়ে রাখবে 5 ঘন্টা। আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো যে বিএসএফ এর যে সৈনিকটা ফেলানিকে গুলি করে হত্যা করেছে, বিএসএফ এর আদালতে সে নির্দোষ। এটা মানা যায়? এটা পুরো সুস্থ দেশ হতে পারে? আপনি কি মনে করেন ভারত কোনো সুস্থ দেশ? আমি একটু সময় নেই, তার একটু বলি। 1971 সালের যুদ্ধে ভারত 3রা ডিসেম্বর আমাদের সাথে যোগ দেয় ভারত ফারহান আজাদকে বাংলাদেশকে বিতাড়িত করার জন্য। আমার সংসার করি, আমার ছোট ভাই বেড়াতে আসলে একদিন বাজার করবে, এর মানে কি সে আমার সংসারের মালিক? এর মানে কি সে আমার বউ বাচ্চার দায়িত্ব নিবে? ঠিক তেমনি মাত্র 12 দিনের জন্য আমার দেশে এসে, যে সেই সময় আমার প্রায় 7 থেকে 8 জেলা, 10 থেকে 12টা জেলা তখন স্বাধীন হয়ে গিয়েছে, তখন এসে সে হাল ধরলো আমার দেশের যুদ্ধে। জিনিসটা কেমন না? আমি মনে করি যে এই যে বাংলাদেশ থেকে চুরি করার প্ল্যান তাদের তখন থেকে 16,000 কোটি টাকার সম্পদ, তৎকালীন 16,000 কোটি টাকার সম্পদ বাংলাদেশ থেকে তারা চুরি করে নিয়ে গেছে 16 থেকে 22 ডিসেম্বরের মধ্যে। শুধু তাই নয়, আমাদের যে এখানে যে আমরা যে বন্দি করেছি, আমরা যে পাক বাহাদারে 93,000 সৈন্য বন্দি করেছি, সে বন্দি চুক্তিও তারা মনে করেন তাদের করে নিয়ে গেছে, তাই বন্দিগুলোকে তারা নিয়ে গেছে, সেটাও আমাদেরকে দেয়নি। যাক, আমার বক্তব্য আমি অনেক ধন্যবাদ ফয়সাল ভাইকে। কথা বলবে আমাদের শ্রমিক সহযোদ্ধা আমাদের মামুন সরকার ভাইকে। একটু জোরে কথা বলার জন্য অনুরোধ করছি, যাতে সবাই শুনতে পাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে 7ই জানুয়ারি 2025, ঠিক 2011 সালের 7ই জানুয়ারি আমাদের কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার অন্তরপুর সীমান্তে আমাদের এই ফেলানি নূর ইসলামের মেয়ে এবং জাহানারা বেগমের মেয়ে যখন সীমান্তর কাঁটাতারের বেড়া দিয়ে পার হয়ে আসতেছিল, ঠিক সেই সময় ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর সদস্য অমিয় ঘোষ গুলি করে আমাদের কিশোরী ফেলানিকে হত্যা করে এবং লাশটি কাঁটাতারের বেড়ায় ঝুলিয়ে দেয়। সেখানে 6 থেকে 8 ঘন্টা
সে লাশ ঝুলিয়েছিল, আপনারা জানেন। তার পরবর্তীতে ঠিক 2 বছর অমিয় ঘোষকে নির্দোষ বলে খালাস দেয়। তারপরে আবারও যখন এটি আপিল করা হয়, পরবর্তীতে আবারও তাকে নির্দোষ বলে খালাস দেওয়া হয়। ঠিক 2018 সালের সেপ্টেম্বর মাসে ভারতীয় মানবাধিকার মঞ্চ নামের একটি সংগঠন আবারও এটি সুপ্রিম কোর্টে রিট করে এবং তারপরে এটি আর কখনোই আলোর মুখ দেখেনি। এখন বর্তমান আপনি আজকে দেখবেন জাতীয় পত্রিকাগুলোতে নিউজ হয়েছে যে ফেলানীর বাবা নূর ইসলাম এবং মা জাহানারা বেগম সহ তারা বলেছে যে শেখ হাসিনার সময়, এই ফ্যাসিবাদের সময়, তখন তারা বিচার চেয়েছিল, তখনও পায় নাই। তারা বারবার ভারতে গিয়েছে, হিয়ারিং হয়েছে, সেখানে তারা তাদের ঘটনা খুলে বলেছে, কিন্তু কোনো বিচার পায় নাই। তারা এখন এই ইন্টারিয়ার গভর্নমেন্টের কাছে দাবি করে যে এখন যেন অন্তত আন্তর্জাতিক আদালতে গিয়ে হলেও এই ফেলানী হত্যার বিচার করা হয়। এটি ফেলানীর বাবা নূর ইসলামের আকুতি। আপনারা জানেন যে শুধু ফেলানী না, আমাদের শর্মা দাস, কিশোর কুমার থেকে শুরু করে আমাদের প্রায় 1100 নাগরিককে তারা এই গত রিজিমের সময় হত্যা করেছে। এটি রাষ্ট্রীয়ভাবে তেমন কোনো পদক্ষেপ বা বিবৃতি আমরা কখনো দেখিনি। তো ফেলানীর পরিবার, আমরাও ফেলানীর পরিবার, গোটা দেশ, গোটা রাষ্ট্র এই ফেলানী হত্যা থেকে শুরু করে সবগুলো সীমান্ত হত্যার বিচার দাবি করে এবং আমরা এই সরকারকে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি যে আন্তর্জাতিক আদালতে গিয়ে হলেও আমাদের এই সীমান্ত হত্যার বিচারগুলো সঠিকভাবে নিয়ে আসা এবং ভারতের সাথে আমাদের নতজানু পররাষ্ট্রনীতি না করে চোখে চোখ রেখে কথা বলার মতো একটি পরিবেশ তৈরি করার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাই। অনেক ধন্যবাদ। মতামত রাখবে আমাদের জনজোটের আমাদের বড় বোন, আমাদের সুরাইয়া আপু। সুরাইয়া আপুকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। ইতিমধ্যে আমাদের কয়েকজন সহযোদ্ধারা বলে গেছেন যে অলরেডি বলেছেন যে 7 জানুয়ারি 2011 সালে এই হত্যার ইতিহাস আপনারা সবাই জানতে পারলেন এবং আশা করছি যে যারা আমাদের কথাগুলো শুনছেন তারা খুব ভালো করে জানেন। ব্যাপারটা হচ্ছে যে বিগত 15 থেকে 16 বছর ভারতীয় পররাষ্ট্রনীতির যে শাসক শ্রেণীরা ছিল এবং বাংলাদেশের যে শাসক শ্রেণীরা ছিল তাদের কিন্তু একটা স্বার্থের সম্পর্ক ছিল, যে কারণে এই হত্যার কোনো বিচার আজ অবধি আসলে সঠিক বিচার আমরা পাইনি। এবং বর্তমানে আমরা বলতে চাই এই 24-এর গণ অভ্যুত্থানের পরে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের মতো একজন আন্তর্জাতিক মানসম্পন্ন ব্যক্তির এই শাসনামলে অবশ্যই ভারতের কোনো ভারতের সাথে তাদের বা আমাদের কোনো স্বার্থের সম্পর্ক আর নেই এবং থাকতে পারে না, কারণ আমরা এই জন্য এই দেশটাকে স্বাধীন করি নাই। আমরা অবশ্যই এখন এটার সঠিক বিচার চাই এবং সঠিক বিচার আমরা আশা করতেছি। এবং আরো একটি কথা হচ্ছে যে ভারতীয় কোনো শাসক শ্রেণীর সাথে যদি বাংলাদেশের কোনো শাসক শ্রেণীর কোনো সম্পর্ক থাকে আমরা অবশ্যই তার তীব্র প্রতিবাদ করব এবং প্রয়োজনে আমরা ভারতের বিরুদ্ধে আবারও যুদ্ধ ঘোষণা করতে যে কোনো সময় প্রস্তুত আছি এবং যারা ভারতের পক্ষে কথা বলবে আমরা সব সময় তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে চাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। অনুরোধ করব আমাদের জনজোটের সহযোদ্ধা মোজাম্মেল মিয়াজি ভাইকে কিছু বলার জন্য। অসংখ্য ধন্যবাদ তারেক ভাই। আমি খুব সংক্ষিপ্তভাবে বক্তব্য শেষ করবো, যেহেতু অনেক কথা বলছে বা কথা বলবেন। প্রথমত একটি বিষয়, আজ এমন একটি দিন যে দিনে আমাদের প্রিয় বোন, কিশোরী বোন ফেলানীকে হত্যা করা হয়েছিল। শুধু হত্যা করেনি, হত্যা করার পরে কাটার তারে ঝুলিয়ে রাখা হয়েছিল, যা বিশ্বের এক নজির, আতঙ্ক নজির এবং সবচেয়ে বড় একটি মানবিক অধিকার লঙ্ঘন। কারণ সীমান্তে হত্যা করা হয় কাদেরকে হত্যা করা হয়? যদি একটি দেশের সাথে আরেকটি দেশের যুদ্ধ লাগে, কোন ধরনের বিদ্রোহ হয়, কোন ধরনের বড় ধরনের দুর্ঘটনা আপনার সাংঘর্ষিক হয়, তখনই সীমান্তে হত্যার বিষয় আসে। আন্তর্জাতিক রুল অনুসারে জাতিসংঘের যে সীমান্ত সংরক্ষণ যে একটা রুল রয়েছে, সেই রুল অনুসারে সীমান্ত হত্যার এই বিষয়ে আসার সুযোগ নেই। অর্থাৎ সীমান্ত কখন হত্যা করা হয়?
যখন আপনার কোন ধরনের বিদ্রোহ, কোন ধরনের যুদ্ধ, কোন ধরনের আপনার মানে আক্রমণাত্মক বিষয় চলে আসে। ফেলানি একটি ছোট মেয়ে, তাকে হত্যা করে ভারত শুধু আন্তর্জাতিক অপরাধী করেনি, ভারত বিশ্বের দরবারে একটি উগ্রবাদী দেশ, একটি সন্ত্রাসী দেশ, একটি কি বলবো আপনার একটি আন্ডারগ্রাউন্ড দেশ, যা বিশ্বের মধ্যে তারা প্রমাণ করেছে যে তারা কখনোই সভ্য জাতি নয় কিংবা সভ্য দেশ নয়। তো আমি যে বিষয়টি পয়েন্ট আউট করতে চাই, সেই পয়েন্ট আউট বিষয়টা হচ্ছে যে আমরা যেহেতু অনেক কথা বলেছি, আমি 4-5 পয়েন্ট উল্লেখ করতে চাই যে পয়েন্টগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত দিনে সীমান্তে সকল প্রকার হত্যার বিচার আন্তর্জাতিক আদালতে করতে হবে। ফেলানি সহ সীমান্তে যে সকল হত্যা হয়েছে সকল বিচার আন্তর্জাতিক আদালতে করতে হবে, যা আমরা বাস্তবায়ন চাই। নাম্বার 2, আগামীতে সীমান্ত হত্যা শূন্যে আনতে ভারতের সাথে আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর করতে হবে। শুধু দ্বিপাক্ষিক স্বাক্ষর নয়, অর্থাৎ ভারত বাংলাদেশ নয়, আন্তর্জাতিক আদালতে কিংবা জাতিসংঘে ভারতকে স্বাক্ষর করতে হবে, যাতে করে সীমান্ত হত্যা শূন্যে আনা যায়। বাণিজ্য সহ সকল দেশের সাথে সকল গোপন চুক্তি বাতিল করতে হবে। শুধু ভারতের সাথেও নয়, যেহেতু ভারতের সাথে সবচেয়ে বেশি গোপন চুক্তি করেছে বিগত স্বৈরশাসক সরকার, আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার। অতএব ভারতের সাথে সকল গোপন চুক্তি বাতিল করতে হবে। বিগত দিনের সকল গোপন চুক্তি বাতিল করতে হবে। ইভেন আপনার অসম চুক্তি, অর্থাৎ অনেক চুক্তি রয়েছে অসম চুক্তি, সে সকল অসম চুক্তি বাতিল করতে হবে। একটা মিনিট। ভারত সহ যে সকল দেশে আগামীতে সকল চুক্তি জনগণ ম্যান্ডেট, যে কোনো চুক্তি জনগণ ম্যান্ডেট করতে হবে। লাস্ট ওয়ান, বাংলাদেশের নিরাপত্তা ভারতকে বাংলাদেশের নিরাপত্তার জন্য ভারতকে যেসব চাকরি রয়েছে তাদেরকে এই দেশ থেকে আমি অনুরোধ করব আমাদের তরিকুল ভাই আমাদের জনতার অধিকার পার্টির। আমরা খুব সংক্ষেপে কথা বলছি, আমরা পুরো সেশনটা আমরা 15 মিনিটে করার কথা, সে কারণে আমরা সবাইকে সংক্ষিপ্ত করার জন্য অনুরোধ করছি। 17 মিনিট হয়ে গেছে। ধন্যবাদ তারেক রহমান ভাই আপনাকে। আজকে ফেলানির বিদায় আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ পাক তাকে যাতে জান্নাতবাসী করেন, এবং যে সমস্ত নরপশু প্রতিবেশী রাষ্ট্র হত্যা করেছেন আল্লাহ তাদের উপর গজব নাজিল করবেন, এটাই আমরা দেশবাসী হিসাবে প্রত্যাশা করি। ভারত আমাদের বন্ধু নয়, ভারত আমাদের শত্রু নয়। ভারত শুধুমাত্র আমাদের বাণিজ্যিক আমাদের একজন বন্ধু হতে পারে, তবে সেক্ষেত্রে গিভ অ্যান্ড টেক। আমাদের থেকে তোমরা যা নিবে ঠিক আমাদেরকে তা ফেরত দিবে, না হলে তোমার সাথে বন্ধুত্ব দূরের কথা বলা আমার দরকার নেই। অতীতে ভারত যে অপকর্ম করেছে, গত 17 বছর যে সকল সুযোগ সুবিধা বাংলাদেশ থেকে নিয়েছে, দ্বিতীয়বার যদি ভারতকে এই সংক্রান্ত সুযোগ সুবিধা কোনো সরকার দিতে চায়, তার পিঠের চামড়া হয়তো থাকবে না। কেন থাকবে না? এই কারণে থাকবে না যে ভারত আমাদের থেকে গত 17 বছর শুধু নিয়ে গিয়েছে, আর আমাদেরকে শুধু পচা বাসিগুলো দিয়েছে, আর এই পচা বাসিগুলোর বিনিময় শেখ হাসিনা তার ভালোবাসা ফেরত পেয়েছে, আর তার ভালোবাসার কারণে শেখ হাসিনাকে আগলে ধরে শ্বশুর বাড়ি ভারতে যেতে হয়েছে। আমরা শেখ হাসিনার জন্য দোয়া করি আপনি ওখানে সুন্দর সুস্থ জীবন যাপন করুন। আপনি বাংলাদেশে আর আসতে হবে না। কি কারণে আসতে হবে না? কারণ বাংলাদেশে আসলে আপনার ফাঁসি হবে, কারণ 17 বছরে যে পরিমাণ আপনি অপরাধ করেছেন, অপকর্ম করেছেন, এই জন্য আপনার ফাঁসি হবে। আসেন, আমি যদি বলি বাংলাদেশ থেকে আপনি এইসব হত্যার বিচার কখনো পাবেন না। কেন পাবেন না? এই কারণে পাবেন না, যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীল জায়গা আছেন তারা কিন্তু আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন, আওয়ামী লীগকে মন্ত্রী সিআইপি বিএপি বানাচ্ছেন। তার একটি জ্বলন্ত প্রমাণ দেখাই আমি আজকের পত্রিকার রিপোর্ট, যে যিনি আইন উপদেষ্টা আছেন ডক্টর আসিফ নজরুল ইসলাম, দেখেন উনি একজন ব্যক্তিকে সিআইপি হিসেবে ঘোষণা করেছেন। তার বাড়ি হচ্ছে ফেনী, এবং তিনি হচ্ছেন শাখাওয়াত হোসেন, কাতার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার পাশে একজন বিএনপি নেতৃবৃন্দ ছিলেন। দেখেন আজকের পত্রিকার রিপোর্ট আছে, তাকে সিআইপি হিসাবে নিয়োগ দিলেন। তাহলে আওয়ামী লীগকে পুনর্বাসন কে করছে? এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা, তাদেরকে খুঁজে বের করতে হবে। কারণ এই যে মনে করেন উনি একটা সিআইপি ঘোষণা করা হলো, আমি মনে করি উনি একজন রেমিডেন্স যোদ্ধা, ওনাকে সিআইপি করতে পারেন, উনি ব্যবসায়ী মানুষ করতে পারেন, কিন্তু ঠিক এই মুহূর্তে আপনাকে বোঝা উচিত ছিল যে এই মুহূর্তে কাতার আওয়ামী লীগের যিনি অর্থ যোগানদাতা আওয়ামী লীগকে বাংলাদেশে করেন, তাকে এই মুহূর্তে সিআইপি ঘোষণা করার কি দরকার ছিল?
দেখেন ডক্টর আসিফ নজরুল করেছেন, তার ছবি আজকের পত্রিকা আছে। অনেক ধন্যবাদ। কাজের বিষয়টি হচ্ছে, আমরা অত্যন্ত দুঃখের সাথে বলছি, এটি উপদেষ্টারা শহীদের রক্তের সাথে বেমানি করছে। আমরা তো আসিফ নজরুলের সাথে কথা বলার মতো সুযোগ পাই না, উনি ফোন দিলে ফোন কেটে দেন। তাহলে উনি এই সিআইডির সাথে কিভাবে যোগাযোগ করেছেন? নিশ্চয় অর্থনৈতিক লেনদেন আছে তার সাথে, নিশ্চয় বাণিজ্যিক লেনদেন আছে তার সাথে। তাহলে আওয়ামী লীগকে এই উপদেষ্টারাই মনে হয় পুনর্বাসন করার দায়িত্ব নিচ্ছেন, কারণ আগামীতে ভোট, তারা একটি নতুন দল করার পরিকল্পনা নিচ্ছেন। ওই দল করে আওয়ামী লীগকে কিছু সিম্পিতি দেখিয়ে ভোট কালেকশন করুন, বাংলাদেশের মাটিতে সেটা সম্ভব হবে না। কারণ এই কারণে সম্ভব হবে না, যেটি হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ পাগলের পাগলামি বুঝে, আর পাগলের পাগলামি বুঝে ওষুধ দাবাই দিতে জানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ। আমি অনুরোধ করবো আমাদের কয়েকজন বংশাক দাদাকে, আমি সবাইকে একটু বিরক্ত করছি কথা সংক্ষিপ্ত করার জন্য, আমি এই জন্য দুঃখ প্রকাশ করছি। দাদা বলেন। আমরা শুনছি। আজকে হচ্ছে আমাদের ছোট বোন কিশোরী হত্যা দিবস। তাকে নৃশংসভাবে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বিএসএফ হত্যা করেছে। আমরা সেই দিবস আজকে পালন করছি। তার এই আমাদের বোনের আত্মার মাহফিরাত কামনা করছি আমি। দেখুন, অনেকেই অনেক কথা বলেছে, বেশি কিছু বলবো না যেহেতু আমাদের সেশন খুব সংক্ষিপ্ত। এটুকু বলতে চাই যে ভারত কখনো আমাদের বন্ধু ছিল না। ভারত বারে বারেই আমাদের শত্রু, এটা তাদের কার্যকলাপে তা প্রমাণ দেখিয়েছে। এটা আমাদের বাংলাদেশে 20 কোটি মানুষকে মনস্তাত্ত্বিকভাবে আমাদেরকে ধারণ করতে হবে ভারত আমাদের শত্রু, এবং আমরা যারা করছে কিশোর কুমার, তাকে হত্যা করা হয়েছে। এভাবে বছরের পরে বছর আমাদের সীমান্তে নাগরিক হত্যা করছে। সেই নাগরিকদের মধ্যে শিশুও রয়েছে, কিশোরও রয়েছে। ভারতের আইনে কি এমন আছে যে কেউ যদি পালাতে চায় তখন তাকে গুলি করতে হয়? এবং বেশিরভাগ গুলি পিঠে করা হয়েছে। চাকর বসায় রেখেছিল শেখ হাসিনা নামের চাকর, তাকে দিয়ে আমাদের এটা করাবে। আমরা বলছি ইউনূস স্যারকে মোটেই মোদী সরকার যদি মনে করে তার ক্যাটাগরি, তাহলে ভুল ভাববে। হ্যাঁ, ইউনূস স্যারের কোয়ালিটি, যোগ্যতা, মেধা এবং বৈশ্বিক শক্তি মোদীর চেয়ে কমপক্ষে 100 গুণ বেশি, এবং মোদীকে 100 বার জন্ম নিতে হবে ইউনূস সরকারের সমান হওয়ার জন্য। হ্যাঁ, আপনারা কখনো দেখেছেন বিএসএফ খুঁটি বসানোর সময় বাংলাদেশের বিজিবিকে বাধা দেয় না, কিন্তু এখন দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ আমরা এরকম একটা পরিস্থিতি আমরা পেয়েছি। আমাদের এখানে অনেকে অনেক ধরনের বক্তব্য দিয়েছে, আমাদের সকল বক্তব্য সাংগঠনিক না। আমরা এখানে প্রোগ্রামটা করছি ভারতীয় বিএসএফ এর নৃশংস হত্যার প্রতিবাদে, এবং আমরা আজকে একটি বার্তা দিচ্ছি। এই বার্তাটা দিয়েই আমরা শুরু করেছিলাম। আমরা যখন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছি, তখন ভারত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আমাদেরকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করছে, হুমকি দিচ্ছে, এবং সামাজিকভাবে ভারতের নিয়ন্ত্রিত মিডিয়া সহ বিভিন্ন অবকাঠামো দিয়ে আমাদেরকে তারা বাধাগ্রস্ত করছে। এরকম পরিস্থিতিতে অনেকে আবার ভারতের প্রতি নতজানু আচরণ করে তাদের কাছ থেকে সুবিধা নিচ্ছে। তাহলে কি আমরা আমাদের এই লড়াইয়ে পিছিয়ে যাচ্ছি? যেহেতু আমরা এই ধরনের বাধাগ্রস্ত হচ্ছি, তাই আমরা ভারতের সাথে যে শত্রু মনোভাব সম্পন্ন আচরণ করছি, ভারতের প্রতি যারা নতজানু আচরণ করছে, ভারতের সঙ্গে যারা ব্যালেন্স করে চলছে, তাদেরকেও আমি বলছি আমরা ক্ষতিগ্রস্ত হব, আর আপনারা আরামে আরামে ক্ষমতায় যাবেন, ক্ষমতার ভাগ নেবেন, এইসব চিন্তা ভাবনা করতে পারবেন না। আমরা উঠতে বসতে আপনাদেরকে ল্যাং মারব, এটা আজকে আমরা এখান থেকে বলে দিচ্ছি আমাদের এই ছোট্ট ফোরাম থেকে। এবং আপনারা আমাদের বাধা কি জিনিস, এটা যারা এই ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ের 1টা বছর ধরে আমাদের লড়াই চলছে, এই লড়াইয়ের মধ্যে একটা প্রোগ্রামও করেননি নিজ দলের নামে। সীমান্তে নাগরিক হত্যার বিরুদ্ধে, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে, ভারতের ছেড়ে যাওয়া বন্যার বিরুদ্ধে একটা প্রোগ্রামও করেননি। তাদেরকে আমরা বলছি, আপনারা নিজেদেরকে এই কাতারে আনছেন যে আপনারা ভারতের সাথে একটা সমঝোতাপূর্ণ সম্পর্ক নিয়ে গেছেন। আপনার সমঝোতা কোন জায়গায় আমরা পৌঁছায় দেব, এখন থেকে আমরা নির্ণয় করা শুরু করছি। আপনারা সহজে পাবেন না, ভারতের সাথে দালালি করে কেউ ক্ষমতা যেতে পারবে না। আমরা সর্বোচ্চ রকমের বাধা দেব, সর্বোচ্চ রকমের বাধা দেব। হ্যাঁ, ভালো ভালো সুন্দর সুন্দর কথা আমরা শুনতে চাই না। স্পষ্ট হিসাব, আজকের বার্তা স্পষ্ট যে আমরা ভারতের সঙ্গে যারা বন্ধুত্ব করছে তাদেরকে সব ধরনের বাধাগ্রস্ত করব, এবং
আমি ইউনূস স্যারের সরকারকে আজকের এই ফোরাম থেকে বলবো, আপনারা যে কটা হত্যাকাণ্ড হয়েছে, কোন এলাকায় হত্যাকাণ্ডটা হয়েছে, সেই এলাকায় ওই সময়ে বিএসএফ এর কে কে দায়িত্ব ছিল, কোন কোন ট্রুপ ছিল, কোন কোন স্টাফরা ছিল, সেটা দিয়ে নির্ণয় করা যায় যে বিএসএফ এর সম্ভাব্য খুনি কারা ওই সীমান্তে। আপনারা তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক মামলা করা শুরু করে দেন, আমরা আপনাদের পাশে থাকবো, সঙ্গে থাকবো। এটা যদি না করেন তাহলে বলবো যে আপনারাও নতজন্ম বা নমনীয় আচরণ করছেন। এটা করতে হবে তো, আমার নাগরিকদেরকে বাঁচানোর জন্য আমাদেরকে পলিসি নিতে হবে। শুধু তাই না, এইখানে যখনই আমাদের সীমান্তের ভারতীয়রা আমাদের নাগরিককে হত্যা করবে, সঙ্গে সঙ্গে কমপক্ষে 1-150 ভারত থেকে গ্রেফতার করবেন যারা অবৈধ। এটা একটা পলিসি আসতে হবে। আপনি ছেড়ে দেবেন, গ্রেফতার করতে হবে, ভারতের দূতাবাসের রাষ্ট্রদূত যে আছে তাকে ধরে নিয়ে আসতে হবে, হাঁটু গেড়ে বসাইতে হবে। এখন তো আর চুপ করে থাকার সময় না। শুধু তাই নয়, যারা সীমান্তে নাগরিক হিসেবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তারা এক ধরনের শহীদ, ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। এবং এখন থেকে সীমান্তে কোনো সীমান্তে নাগরিক হত্যা হলে বড় করে জানাজা নামাজ আয়োজন করতে হবে রাষ্ট্রের পক্ষ থেকে, রাষ্ট্রের কুচকাওয়াজ করতে হবে এবং রাষ্ট্রের নাগরিককে পতাকা দিয়ে দাফন করতে হবে। এই কাজগুলো রাষ্ট্রের। আমরা এরকম দেখতে চাই না যে সীমান্তে একজন নাগরিক হত্যা হয়েছে, পুলিশ তড়িঘড়ি করে তাকে মাটি চাপা দেবে। এইরকম শেখ হাসিনার সময়ের নিয়ম আর দেখতে চাই না। আমরা সীমান্তে নাগরিক হত্যার বিষয়ে আরো শক্ত পদক্ষেপ চাই। একটা লাশ যদি পড়ে বাংলাদেশের নাগরিকের, আপনারা এই হত্যাকাণ্ড বন্ধ করার মহৎ উদ্দেশ্যে 2 জন ইন্ডিয়ান বিএসএফ কে আপনারা হত্যা করবেন। যদি বিএসএফ না পান, অন্তত কিছু ইন্ডিয়ান নাগরিককে আপনারা এখানে ধরবেন, ধইরা অবৈধ ভাবে অনুপ্রবেশ করেছে, বিভিন্ন ধরনের মামলা দেওয়া যায়। এ সকল মামলা দিয়ে 10 বছর 5 বছরের জন্য একবারে জেল লিখে দিবেন। আমরা কিছুই না করতে করতে আমাদের জেলেদেরকে আমাদের সীমান্তের ভিতরে ঢুকে সেখান থেকে ধরে নিয়ে যায়। চিন্তা করা যায় আমার নেভি কি করে। আমরা সব জায়গায় শক্ত প্রতিরক্ষা দেখতে চাই এবং আমরা নাগরিকরা যদি প্রয়োজন মনে করেন আমাদের আধা সামরিক প্রশিক্ষণ প্রয়োজন, আমরা এর জন্য প্রস্তুত আছি, আমরা প্রশিক্ষিত হব। আমাদের বিএনসিসি আছে, আমাদের ক্যাডেট আছে। এই বিএনসিসি এবং ক্যাডেটকে আপনারা সরাসরি আধা সামরিক প্রশিক্ষণ দিয়ে দেন এবং জায়গায় জায়গায় প্রত্যেকটা স্কুল কলেজে যেখানে আছে বিএনসিসির আপনার হলো ওই লেফট লাইট এই প্রশিক্ষণ না, 2-1টা গুলি চালাতে পারবে, তারা প্রতিরক্ষা করতে পারবে, 2-1জনকে প্রতিহত করতে পারবে। আমাদের বিএনসিসি ন্যাশনাল ক্যাডেট কোর যেটা আছে, এটাকে আমাদের শিক্ষার্থীদেরকে এইভাবে প্রশিক্ষণ দেন এবং তারা যে কোনো সময়ের জন্য রিজার্ভ ফোর্স হিসেবে থাকবে। তাদেরকে সেনাবাহিনীতে যোগ দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে, আইএসএসপিতে অগ্রাধিকার দেওয়া হবে, নৌবাহিনীতে অগ্রাধিকার দিতে হবে। এই আধা সামরিক প্রশিক্ষণ যারা নেবে এবং তাদেরকে একটা সীমিত পরিসরে ভাতার ব্যবস্থা করতে হবে, যাতে করে তারা মাঝে মাঝে বছরে একবার হোক এই কুচকাওয়াজে এই প্রশিক্ষণে এসে অংশ নেবে। এইভাবে একটা শক্তিশালী জাতি গঠনের মধ্য দিয়ে কেবলমাত্র আমরা পারি ভারতের আগ্রাসন থেকে বাঁচতে। আমাদের চতুর্দিক থেকে ঘিরে রেখেছে ভারত নামে একটা দেশ। সুতরাং আমরা যদি আমাদের প্রতিরক্ষা শক্তিশালী না করি, এখানে তুরস্ক রয়েছে, পাকিস্তান রয়েছে, ইসলামিক দেশগুলো রয়েছে। পাকিস্তান একটি দেশ, একমাত্র মুসলিম দেশে পারমাণবিক অস্ত্র রয়েছে। কেবলমাত্র ভারতের পারমাণবিক শক্তি আমাদের যখন হুমকি দেবে, পাকিস্তান নামের দেশটি আমাদের একমাত্র বন্ধুর জায়গায় আসতে পারে মুসলিম ভাই হিসেবে। সেই জায়গা থেকে এইটাও বিবেচনা করতে হবে কিভাবে পারমাণবিক প্রযুক্তি শেয়ারিং এর মাধ্যমে বাংলাদেশ নামে একটি রাষ্ট্র, আমি মনে করি পাকিস্তানিরা এতটুকু নিচু মন মানসিকতা রাখে না যে আমাদের সাথে প্রযুক্তি শেয়ারিং করবে না। পাকিস্তানের সাথে অস্ত্র শেয়ারিং করেন, আর্মস কেনেন। আপনি যদি চায়না থেকে কিনতে পারেন, আমেরিকা থেকে কিনতে পারেন, পাকিস্তান থেকে কেন কিনতে পারবেন না? যে পেঁয়াজের ট্রাকগুলো আসতেছে, জাহাজ আসতেছে, ওইখান থেকে বাংলাদেশের জন্য 100 পিস রাইফেল পাকিস্তান থেকে আসলে সমস্যা কি? টাকা দিয়ে কিনবো। বাংলাদেশের সুরক্ষার জন্য সব ধরনের আমরা করছি। যত মাথা ব্যথা ভারতের হোক, সেই মাথা ব্যথাকে আপনারা আরো বাড়ায় দেন, আরো মাথা ঘুরাই দেন ওদেরকে। মাথা ঘুরায় না দিলে বাংলাদেশ একটা শক্তিশালী রাষ্ট্র, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এটা প্রমাণিত হবে না। ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।